হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই সঙ্গ চ্যানেলে স্বাগত। সুমন্ডল শুরু হচ্ছে তোমাদের এস ব্লকের টপিক 3 হাইড্রাইডস, হাইড্রোজেন পারঅক্সাইড এবং জ্বালানি রূপে হাইড্রোজেন। এর যে টপিকের যে কোশ্চেনগুলো রয়েছে সেটি দুটি পার্টের ভিডিওতে আপলোড করা হবে। এটি প্রথম ভিডিও, এরপরে আরেকটি ভিডিও আপলোড হবে। যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে বা ভিডিওকে তোমরা বেশি বেশি মাত্রায় শেয়ার করো। এছাড়াও তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা মডেল কোশ্চেনের 28টা মডেল কোশ্চেন, তোমাদের রায়মার্টিন কোশ্চেন ভিতরে 28টা মডেল কোশ্চেন এবং চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন পেয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেন, এক নম্বর কোশ্চেনে কী বলেছে যে CaH2, SrH2, BaH2 হাইড্রক্সাইডগুলির তাপীয় স্থায়িত্বের সঠিক ক্রম কী হবে? ক্যালসিয়াম হাইড্রাইড, ট্রানসিয়াম হাইড্রাইড, বেরিয়াম হাইড্রাইডগুলির তাপীয় স্থায়িত্বের ক্রম আমরা একরকমভাবে করতে পারবো। হাইড্রাইডের H- দিয়ে তৈরি, H- আকারে অত্যন্ত ছোট, তাই এদের মধ্যে যার আকার সব থেকে ছোটো অর্থাৎ Ca2+, Sr2+ এবং Ba2+ এর আকারের ক্রম কি? আকারের ক্রম হচ্ছে এটা, তার সবচেয়ে ছোটো আকারকে Ca2+, এটা হচ্ছে আকার, তাই ছোটো আকারের ক্যাটায়ন ছোটো আকারের অ্যানায়নের সাথে ভালোভাবে বাইন্ডিং হবে, অর্থাৎ এদের তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি কার হবে CaH2, তারপরে কী হবে SrH2, তারপরে BaH2 এর তাপীয় স্থায়িত্ব সব থেকে কম হবে, কারণ যেহেতু এটা ক্যাটায়ন কি বড় আকারের ক্যাটায়ন এবং অ্যানায়ন ছোটো। এটা হচ্ছে উত্তর, অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট 2 নম্বর প্রশ্ন কী দিয়েছে? বলেছে গলিত আয়নীয় CaH2 ক্যালসিয়াম হাইড্রাইডের তড়িৎ বিশ্লেষণের ফলে CaH2 এর তড়িৎ বিশ্লেষণের ফলে কি হয়? অপশান এতে কী বলছে দেখো, H+ আয়ন ক্যাথোডের দিকে যায়, H+ আয়ন অ্যানোডের দিকে যায়, অ্যানোডে H2 মুক্ত হয়, আর ক্যাথোডে H2 মুক্ত হয়। এখানে যে ক্যালসিয়াম হাইড্রাইড CaH2 আছে না, CaH2 এর ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ভাঙা আয়নে উৎপন্ন হবে কি Ca2+, 2H-, এইটা হবে উৎপন্ন, ভালো করে দেখবেন। হ্যাঁ, এই যে H+ পেয়ে গেছে মানে ক্যাথোডে চলে যাবে, ক্যাথোডে চলে যায়, এটা নয়। ক্যাটন অবশ্যই ক্যাথোডে যায়, কিন্তু এখানে ক্যাটন কোনটা সেটা তোমাকে দেখতে হবে না। ক্যাটন কোনটা? ক্যাটন Ca2+, আর H- থাকে কার? ক্যালসিয়াম হাইড্রাইডে যদি গলিত অবস্থায় নিয়ে যাওয়া হয়। তো এখানে তো ক্যাটন H+ নেই, তো অপশান এ হবে না, অপশান বি হবে না, আগেই বাদ। তো H- কোথায় যাবে? H- অ্যানোডে যাবে, অ্যানোড থেকে H2 উৎপন্ন হবে, তাই উত্তর হবে কি? উত্তর হবে অপশান সি। কোশ্চেন ভালো করে বুঝবে, কিন্তু দারুণ কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা বুঝবে। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 3 নম্বর প্রশ্নে কী দিয়েছে? বলেছে সবচেয়ে দুস্থিত হাইড্রাইড কোনটি? সব থেকে সুস্থিত হাইড্রাইড। সুস্থিত হাইড্রাইড কী হবে? এদের মধ্যে আকার যা ছোটো হবে, যেমন হাইড্রাইডে H- আকার কি সব থেকে ছোটো? তো H- আকার যেহেতু সব থেকে ছোটো, এই যেখানে যে ক্যাটায়ন পার্টগুলো যেগুলো আছে, অর্থাৎ Na+, Rb+, K+ এবং Li+, এই ক্যাটায়নের মধ্যে যে ক্যাটায়ন আকার সব থেকে ছোটো, এই ক্যাটায়নগুলোর মধ্যে যে ক্যাটায়নটির আকার কী হবে? সব থেকে ছোটো হবে, সেই ক্যাটায়নটিটা সুস্থিত হাইড্রাইড দেবে। তা আকারে সব থেকে ছোটোকে Li, তাই Li হচ্ছে সব থেকে সুস্থিত হাইড্রাইড। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে যে নিচের কোন মৌলটি ড্রাই হাইড্রোজেনের সঙ্গে সরাসরি উত্তপ্ত করে হাইড্রাইড গঠন করে না? যে নিচের কোন মৌলটি ডাইহাইড্রোজেনের সঙ্গে সরাসরি উত্তপ্ত করলে হাইড্রাইড গঠন করে না? উত্তর হবে অপশান বি, বেরিলিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কী বলেছে? একটি স্যালাইন হাইড্রাইড হলো, স্যালাইন হাইড্রাইড কোনটা? না CaH2 বলা হয় কি ক্যালসিয়াম হাইড্রাইডকে বলা হয় স্যালাইন হাইড্রাইড। নেক্সট 6 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? জৈব সংশ্লেষে প্রাপ্ত ধাতব হাইড্রাইডটি কোনটি? জৈব সংশ্লেষে ব্যবহৃত মানে অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের বিক্রিয়াতে ব্যবহার করা হয়। এদের মধ্যে ব্যবহার করা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে প্রচুর পরিমাণে ব্যবহার করা, এটি বিজারক রূপে ব্যবহার করা, এটি কি বিজারক রূপে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর প্রশ্নে কী দিয়েছে? বলেছে যে প্রদত্ত কোন হাইড্রাইডটি লুইস অ্যাসিড হিসাবে কাজ করে? এখানে যে হাইড্রাইডগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে? না যার অষ্টক ঘাটতি আছে সেটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। অষ্টক ঘাটতি কার আছে? অপশান ডি, B2H6 এর অষ্টক ঘাটতি আছে বেরিলিয়াম হাইড্রাইডের। নেক্সট কোশ্চেন হচ্ছে 8 নম্বর কোশ্চেন কী বলছে? প্রদত্ত হাইড্রাইডগুলির তাপীয় স্থায়িত্বের ক্রম। একই রকম জিনিস, তবে তাপীয় স্থায়িত্বের ক্রম বলে তোমাদের কি দেখতে হবে? সাইজ দেখতে হবে। হাইড্রাইড মানে কি H- আকার কি ছোটো, H- আকার যেহেতু ছোটো, তাই আমাদের যেখানে ছোটো আকারের যেটা যুক্ত হবে সেটার ক্ষেত্রে কী হবে? সব থেকে বেশি পরিমাণ হাইড্রাইড তৈরি হবে। তোমাদের এখানে H- বাদ দাও, H- আকার তো ছোটো, তো এখানে সব থেকে বেশি স্টেবল হাইড্রাইড হবে কত? আমরা জানি গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে, এটা অ্যাকচুয়ালি পি ব্লকের কোশ্চেন। পি ব্লকের গ্রুপ 15 কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, গ্রুপ 15। তো গ্রুপ আমরা কী দেখবো? আমরা দেখবো যে পর্যায় সারণী যত উপর থেকে নিচে নামবো আকার বৃদ্ধি পাবে, যত আকার বৃদ্ধি পাবে তাদের হাইড্রাইডের তাপীয় স্থায়িত্ব কমে যাবে।
কী বলো, হাইড্রাইডের তাপের সাথে কমে যায়, তাই তাপের সাথে ক্রম কী হবে, অ্যামোনিয়া তাপের সাথে সব থেকে বেশি। তারপরে কী হবে, BH3 সরি, তারপরে হবে ASH3, তারপরে কী হবে না SbH3, আর সব থেকে কম হবে BiH3। এটা হচ্ছে তাপের সাথে সঠিক ক্রম। নেক্সট কোশ্চেন নম্বর 8, এটা কত নম্বর কোশ্চেন ছিল, সরি এটা 8 নম্বর কোশ্চেনের অপশান বি বেরিয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 9-এর অপশান 9-এর কোশ্চেন কী দেখো, প্রদত্ত কোনটি ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইড। ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইড কোনটা, অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়ার কি আছে, লোন পেয়ার আছে। ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইড কাদের বলা হয়, যাদের লোন পেয়ার থাকে, যে হাইড্রাইডের কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার থাকে সেটাকে বলা হয় কি, ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইড। নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেনে কী বলেছে, সর্বোচ্চ তড়িৎ পরিবাহিত সম্পূর্ণ হাইড্রাইড কোনটি। সর্বোচ্চ তড়িৎ পরিবাহিত সম্পূর্ণ হাইড্রাইড কোনটা হয়, যে হাইড্রাইডটি কী হবে, জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে দ্রবীভূত হয়ে যাবে না, খুব সহজে দ্রবীভূত হবে। তো খুব সহজে জলীয় দ্রবণে দ্রবীভূত হবে কোন হাইড্রাইডটি, এদের মধ্যে সবই সহজে দ্রবীভূত হবে TiH2 বা টাইটানিয়াম হাইড্রাইড খুব সহজেই দ্রবীভূত হয়ে আয়ন তৈরি করবে, তাই এটি খুব সহজেই কী হবে, হাইড্রাইডটি তড়িৎ প্রদান করবে। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কী বলছে, হাইড্রাইড গ্যাপ কোনটি। দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে হাইড্রাইড গ্যাপ বলা হয় কোনটি, গ্রুপ 7 থেকে শুরু করে গ্রুপ 9 পর্যন্ত এই অঞ্চলের যে এগুলো আছে, মেটালগুলোর আছে ডি ব্লক মেটাল, এরা কী করে না, এরা হাইড্রাইড গঠন করে না, তাই এটাকে হাইড্রাইড গ্যাপ বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 12 কী বলেছে, ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠিত হয়। ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠন করে কারা, অপশান সি, ডি ব্লক এলিমেন্টরা। হ্যাঁ, ডি ব্লক এলিমেন্টরা কী করে, ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠন করে। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেন বলেছে, মার্কের পারহাইড্রাল কোনটা। মার্কের পারহাইড্রাল কোনটা, অপশান এ বলেছে H2O2 এর 20% জলীয় দ্রবণ, অপশান বি বলছে H2O2 এর 35% জলীয় দ্রবণ, অপশান সি বলছে H2O2 এর 30% জলীয় দ্রবণ, না অপশান ডি এর H2 এর 90% জলীয় দ্রবণ। এদের মধ্যে মার্কের পারহাইড্রাল বলা হয় অপশান সি, H2O2 এর 30% জলীয় দ্রবণকে, 30% জলীয় দ্রবণকে কী বলা হয়, দ্রবণকে বলা হয় মার্কের পারহাইড্রাল। কী বলা হয়, মার্কের পারহাইড্রাল। নেক্সট কোশ্চেন নম্বর 14, কত নম্বর কোশ্চেন নম্বর 14 কী বলেছে দেখো, 14 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডের উদাহরণ কি। একটি ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডের উদাহরণ হবে, এখানে অপশানগুলো দেখো, B2H6, এটি কি হাইড্রাইড, এটি অষ্টক ঘাটতি হাইড্রাইড। তাই ক্যালসিয়াম হাইড্রাইড আছে, BaH2 আছে, বেরিলিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, এগুলো হচ্ছে অষ্টক ঘাটতি সম্পন্ন হাইড্রাইড। আর ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড আছে LaH3, ল্যান্থানাম হাইড্রাইড। ল্যান্থানাম হাইড্রাইড কি, ডি ব্লক এলিমেন্ট। তো আমরা কি জানি, ইন্টারস্টিশিয়াল কারা করে, ইন্টারস্টিশিয়াল করে ডি ব্লকগুলো। তো ডি ব্লকগুলো যদি ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠন করে, তাই ল্যান্থানাম হাইড্রাইড হবে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কী বলেছে, লঘু H2SO4 এর সঙ্গে যে অক্সাইডের বিক্রিয়ায় H2O2 উৎপন্ন হয় সেটি কি। লঘু H2SO4 এর সঙ্গে যে অক্সাইডের বিক্রিয়ায় H2O2 উৎপন্ন হয় সেটি কি। তোমরা পড়েছো বইয়ে যে H2O2 প্রস্তুতিতে বেরিয়াম অক্সাইডের সাথে ডাইলুট H2SO4 এর বিক্রিয়ায়, ডাইলুট H2SO4 এর বিক্রিয়া করিয়ে তৈরি করা হয় কি, BaSO4 যোগ H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর প্রশ্ন কি দিয়েছে, বলেছে যে H2O2 এর বিয়োজন মন্দীভূত করে। H2O2 এর বিয়োজনকে কমিয়ে দেয়, এই অপশানগুলোর মধ্যে কোন উত্তরটা হবে, অপশান হবে ওজন, না FeSO4, অপশান সি অক্সালিক অ্যাসিড, না অপশান ডি গ্লিসারল। H2O2 এর বিয়োজন মন্দীভূত করে গ্লিসারল, অপশান ডি হবে উত্তর, গ্লিসারল কী করে, এর বিয়োজনকে কমিয়ে দেয়। নেক্সট 17 নম্বর কোশ্চেন নম্বর 17 কী বলেছে, বিরঞ্জন ধর্মসম্পন্ন একটি গ্যাস কি। বিরঞ্জন কাকে বলা হয়, বিরঞ্জন হচ্ছে কোনো রঙিন বস্তুকে যদি এটি বর্ণহীন করে দেয় তাকে বলা হয় বিরঞ্জন। বর্ণহীন বস্তুকে যদি কারা কী করে দেয়, বর্ণহীন বস্তু, এই বর্ণযুক্ত বস্তুকে যদি বর্ণহীন করে দেয় তাকে বলা হয় বিরঞ্জক পদার্থ। এই বিরঞ্জক পদার্থ এর মধ্যে কোনটা বিরঞ্জক পদার্থ হিসেবে কাজ করে। বিরঞ্জক পদার্থকে বললাম যে কী করে, যে রং তুলে দিতে পারে না, রঙিন যৌগকে, মানে একটা কাপড় হয়তো রং চঙে কাপড়, তাকে যদি H2O2 ঢেলে দাও ওটা কী হবে, বিরঞ্জন হয়ে যাবে। তাই বিরঞ্জন ধর্ম দেখায় কে, H2O2 কি দেখায়, বিরঞ্জন ধর্ম দেখায়। অর্থাৎ H2O2 কী করতে পারে, H2O2 জারক এবং বিজারক উভয়ের রূপে কাজ করে। যেহেতু H2O2 কী রূপে কাজ করে, জারক বিজারক
জড়ক ও বিজড়ক উভয় রূপে কাজ করে। সেজন্য H2O2 কী করে, যে কোনো রঙিন কাপড়কে বা রঙিন কাপড় থেকে রঙকে তুলে দেয়। নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কী বলেছে, বলেছে যে ইথারের উপস্থিতিতে অম্লায়িত K2Cr2O7 এবং H2O2 বিক্রিয়ায় নীল বর্ণের ইথারীয় স্তর গঠনের জন্য দায়ী কে? কোশ্চেন কী আছে 18 নম্বরে, বলেছে ইথারের উপস্থিতিতে অম্লায়িত K2Cr2O7, তবে K2Cr2O7 এটা কি অম্লায়িত মানে কী লাগবে, বিক্রিয়ায় H2SO4 লাগবে। তো অম্লায়িত H2SO4 এর বিক্রিয়ায় কার সাথে বিক্রিয়া, H2O2 হাইড্রোজেন পারক্সাইডের সাথে বিক্রিয়া করিয়ে যে যৌগটা উৎপন্ন হবে সেটা ইথারের উপস্থিতিতে কি বলে, নীলবর্ণ বলেছে না। এটার বিক্রিয়া কি উৎপন্ন করে, এটার বিক্রিয়া উৎপন্ন করে হচ্ছে K2SO4 যোগ CrO5 যোগ 5H2O। ব্যালেন্স করতে হবে, হ্যাঁ ব্যালেন্স করা নেই। তো এখানে K2Cr2O7 অম্লায়িত K2Cr2O7 এর সাথে H2O2 হাইড্রোজেন পারক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট এবং CrO5। এই CrO5কে যদি আমরা ইথারের দ্রবণে দিই, কিছু দিই ইথার দ্রবণে দিই, তাহলে সেটি কালার হয়ে যাবে কি, নীল কালার ধারণ করবে। ইথারের দ্রবণে এটি কী কালার ধারণ করে, নীল কালার ধারণ করে। সেজন্য এখানে উত্তর হবে কি, কোন যৌগের উপস্থিতিতে, CrO5 হচ্ছে উত্তর, আমাদের CrO5 হবে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে H2O2 এর বিরঞ্জন ধর্মের কারণ কি? H2O2 যে বিরঞ্জন ধর্ম দেখায়, অর্থাৎ রঙিন বস্তুকে বর্ণহীন করে দেয়, এর কারণ কি? এর কারণ হলো এর জারণ ধর্ম। কি ধর্ম, এর জারণ ধর্ম। এই জারণ ধর্ম থাকায় এটি কী করে, এ রঙিন বস্তুকে বিরঞ্জিত করে দেয়। নেক্সট কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে H2O2 যার সঙ্গে বিক্রিয়ায় O2 মুক্ত করে না। বলছে এই যে অপশানগুলো আছে এর মধ্যে H2O2 কার সাথে বিক্রিয়া করে O2 মুক্ত করবে না, H2O2 NaOCl এর সাথে বিক্রিয়া করে O2 মুক্ত করে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে O2 মুক্ত করে, আর কার সাথে Cl2 সাথে বিক্রিয়া করে O2 মুক্ত করে, শুধুমাত্র কার সাথে, অপশান ডি আছে দেখো, বেনজিন C6H6 বেনজিনের সাথে বিক্রিয়া করে O2 মুক্ত করতে পারে না। হ্যাঁ, উত্তর হচ্ছে আমাদের অপশান ডি, বেনজিন। নেক্সট কোশ্চেন নম্বর 21 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে O3 এবং H2O2 এর বিক্রিয়ায় কার বিক্রিয়া বলেছে, H2O2 সাথে O3। তো H2O2 সাথে O3 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলেছে, না O2 পাওয়া যায়। এই বিক্রিয়ায় কি পাওয়া যাবে, H2O প্লাস 2O2 পাওয়া যাবে। এবার এখানে বলেছে যে এক আয়তন ওজন এক আয়তন O3 কত আয়তনের O2কে উৎপন্ন করবে। তো এখানে যে এটা হচ্ছে এক আয়তন, এটা কি এক আয়তন, জল উৎপন্ন হয় কত, এক আয়তন, আর O2 উৎপন্ন হয় 2 আয়তন। মানে এখান থেকে কী বলতে পারি, এক আয়তন H2O2 এক আয়তন O3 সাথে বিক্রিয়া করে এক আয়তন H2O এবং 2 আয়তন O2 তৈরি করে। তো উৎপন্ন O2 কত আয়তন হলো, 2 আয়তন হলো। এটা কোন উত্তর হবে, উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, অপশান ডি, 2 আয়তন। নেক্সট 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো, 22 নম্বর কোশ্চেনে বলেছে যে H2O2 ও ইউরিয়া এর বিক্রিয়ায় উৎপন্ন দ্রুত যৌগটি কী। H2O2 এবং ইউরিয়ার বিক্রিয়ায় উৎপন্ন দ্রুত যৌগটি কী হবে, না H2O2 কী করে, ইউরিয়া যেটা ইউরিয়া হয়, ইউরিয়া যার সংকেত কি আমরা জানি H2NCONH2, এই যৌগটায় হাইড্রোজেন পারক্সাইডের বিয়োজন মাত্রা কমিয়ে দেয় বা এটা ঋণাত্মক অনুঘটকে কাজ করে। ইউরিয়ার সাথে যদি আমরা H2O2 মিশিয়ে দিই, তো এই H2O2 বিক্রিয়া করে না, করে কি একটা অ্যাডিশন প্রোডাক্ট অর্থাৎ দ্রুত যৌগ তৈরি করে, অর্থাৎ H2O2 ইউরিয়ার সঙ্গে বিক্রিয়া করে দ্রুত যৌগ তৈরি করে। এই যে যৌগটা তৈরি করলো, এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে হাইপারল। এই হাইপারল যৌগ তৈরি হওয়ার জন্য H2O2 কী হয়েছে দেখো, ইউরিয়ার সাথে অ্যাডাপ্ট হয়ে গেছে, সেজন্য H2O2 এর বিয়োজন দেখা যায় না, অর্থাৎ বিয়োজন বন্ধ হয়ে যায়। এখানে উৎপন্ন হলো কি, হাইপেরল। এটা হচ্ছে অ্যান্সার অপশান বি, হাইপারল উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন নম্বর 23 কি বলছে, H2O2 দ্রবণের পিএইচ দেওয়া আছে। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 23 বলেছে H2O2 দ্রবণের পিএইচের মান 6, পিএইচ মান 6 কার, H2O2 দ্রবণের। এই দ্রবণের মধ্যে Cl2 গ্যাস চালনা করা হলে, এই দ্রবণের মধ্যে কী চালনা করা হলো, H2O2 মধ্যে কী চালনা করেছে, Cl2 গ্যাস চালনা করা হয়েছে। যে জিনিসটা তৈরি হবে তার কোন বক্তব্য ঠিক, প্রাপ্ত দ্রবণের পিএইচ হবে 6
অপশান এতে বলেছে। অপশান বি বলেছে প্রাপ্ত দ্রবণ থেকে H2 গ্যাস নির্গত হবে। অপশান সিতে বলেছে প্রাপ্ত দ্রবণের pH 6-এর কম এবং O2 গ্যাস নির্গত হবে। এবং দিয়ে বলেছে প্রাপ্ত দ্রবণে Cl2O উপস্থিত থাকবে। এখানে কোনটি হবে ঠিক জানতে চেয়েছে না। তবে H2O2 সাথে Cl2 বিক্রিয়ায় তৈরি হয় কি HCl যোগ O2। কি তৈরি হলো HCl যোগ O2। যেহেতু এখানে HCl তৈরি হয়েছে তাই সেই দ্রবণের জন্য দ্রবণের pH কি হবে কমে যাবে। দ্রবণে কি হবে pH আগের থেকে কমে যাবে এবং কি উৎপন্ন হয়েছে O2 উৎপন্ন হয়েছে এবং O2 উৎপন্ন হবে। তাই কী বলা যায়, আমরা H2O2 দ্রবণের মধ্যে যদি আমরা Cl2 গ্যাস দিই, H2O2 দ্রবণের মধ্যে যদি কী দিই Cl2 গ্যাস দেওয়া হয়, তবে দ্রবণের pH কমে যাবে এবং অক্সিজেন উৎপন্ন হবে। তাই উত্তর হবে কি, আমাদের আগে ছিল pH 6, তাই এখনকার উত্তর হবে কত, pH কত হবে 6-এর থেকে, pH 6-এর থেকে কম হবে, কম ও O2 উৎপন্ন হবে। অপশান কোনটা হবে এখানে, অপশান হবে সি। নেক্সট কোশ্চেন নম্বর কত, অপশান হচ্ছে সি। নেক্সট কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেনে কী বলেছে, কোন যৌগটি H2O2 জারিত করে না। কোন যৌগটি H2O2 জারিত করে না, এখানে H2O2 জারিত করে না, কোন যৌগটিকে H2O2 জারিত করে না। উত্তর হবে কোনটা আমাদের, উত্তর হবে ওজোন, O3। কারণ O3-র সাথে H2O2 বিক্রিয়ায় তৈরি হবে কি H2O2 প্লাস 2O2, তখন হচ্ছে কি H2O2 প্লাস 2O2, সেজন্য এটিকে বলা হয়েছে এটা জারিত করবে না, কী করবে বিজারিত করবে। নেক্সট কোশ্চেন নম্বর 25 নম্বর কোশ্চেন কী বলছে, নিম্ন তাপমাত্রায় 50% H2SO4-কে উচ্চ বিভবযুক্ত তড়িৎ দ্বারা তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন পদার্থগুলি হলো। নিম্ন তাপমাত্রায়, কম তাপে 50% H2SO4-কে বলে উচ্চ বিভবযুক্ত তড়িৎ দ্বারা যদি তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন পদার্থগুলি কী কী হবে। উৎপন্ন পদার্থ কী কী হবে, ওই কি উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে না H2S2O8, H2S2O8 তৈরি হবে, এটা হচ্ছে উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেন নম্বর 26 কি বলেছে, AgNO3 এর জলীয় দ্রবণে NaOH যোগ করা হলো যতক্ষণ না পর্যন্ত বাদামি বর্ণের অধক্ষেপ পাওয়া যায়। এই অধক্ষেপের মধ্যে কয়েক ফোঁটা করে 50 ml H2O2 যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপটি কালো বর্ণে পরিণত হয় এবং O2 উৎপন্ন হয়। এই কালো অধক্ষেপটি কিসের, বলেছে AgNO3 সিলভার নাইট্রেট জলীয় দ্রবণের মধ্যে কি যোগ করা হয়েছে না NaOH যোগ করা হলো যতক্ষণ না পর্যন্ত বাদামি বর্ণের অধক্ষেপ পাওয়া যায়। ততক্ষণ না পর্যন্ত কী পাওয়া যায়, বাদামি বর্ণের অধক্ষেপ পাওয়া যায়। এই অধক্ষেপের মধ্যে ফোঁটা করে 50 ml H2O2 যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপটি কালো বর্ণের পরিণত হয় এবং O2 উৎপন্ন হয়। এই কালো অধক্ষেপটি কি, এখানে যে যৌগ আছে তো সিলভার নাইট্রেট থেকে কালো অধক্ষেপ পাওয়া গেছে, মানে সেটা কি হবে না, সেটা এখানে কালো বর্ণের অধক্ষেপ কার পড়বে, কালো বর্ণের সিলভারের অধক্ষেপ পড়বে, Ag এর অধক্ষেপ পড়বে। নেক্সট কত নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন নম্বর 27 নম্বর কোশ্চেনে দিয়েছে H2O2 জারকদ্রব্য হিসেবে কাজ করে কোন মাধ্যমে। H2O2 জারকদ্রব্য হিসেবে কাজ করে অপশান এ প্রশম ও আম্লিক মাধ্যমে, অপশান এ কি বলছে প্রশম ও আম্লিক মাধ্যম, অপশান বিতে বলেছে আম্লিক মাধ্যম বা ক্ষারকীয় মাধ্যমে, অপশান সি বলেছে ক্ষারকীয় এবং প্রশম মাধ্যম, এবং অপশান ডি বলেছে ক্ষারীয় ও আম্লিক উভয় মাধ্যমে কাজ করতে পারে। H2O2 জারক এবং বিজারক উভয় জারক দ্রব্য হিসেবে কাজ করে, অপশান ডি আম্লিক ও ক্ষারকীয় মাধ্যমে। নেক্সট কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেন বলছে বিশুদ্ধ H2O2 এর পরাবৈদ্যুতিক ধ্রুবক বলেছে কত, x হলে। বিশুদ্ধ H2O2 এর পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি x হয়, 70% গাঢ় H2O2 এর ক্ষেত্রে এই ধ্রুবকের মান কত হবে। 70% গাঢ় এই ধ্রুবকের ক্ষেত্রে মান কত হবে, x এর থেকে বেশি হবে, x এর থেকে বেশি, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেড়ে যায় যখন এটি কি হয় গাঢ় নেওয়া হবে। H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড যত গাঢ় ব্যবহার করব তার কি কম বাড়বে, তার
বিশুদ্ধ অবস্থায় ছিল মান কত এক্স ছিল, আর যখন 70% চলে এলো তখন এর পারমাণবিক ধ্রুবকের মান এক্সের থেকে বেশি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর 29 কী বলেছে দেখো, বলেছে যে H2O2 এর দ্বিমেরু ভ্রমকের মান দেওয়া আছে 2.1। H2O2 এর দ্বিমেরু ভ্রমকের মান কত হচ্ছে 2.1 ডিভাই, যেখানে জলের দ্বিমেরু ভ্রমকের মান কত, H2O এর দ্বিমেরু ভ্রমকের মান হচ্ছে 1.84 ডিভাই। যে বলছে কিন্তু জল H2O এর তুলনায় কম উত্তম দ্রাবক। আমরা জানি যে দ্বিমেরু ভ্রমকের মান যত বাড়বে তার দ্রাবকের মানে সেটা অন্য পদার্থকে বেশি মাত্রায় দ্রবীভূত করতে হবে, তাই তো? যে জল কি, জল হচ্ছে একটা পোলার দ্রাবক। পোলার দ্রাবক মানে কি, পোলার দ্রাবক মানে জল নিজে কি পোলার যৌগ এবং সেটা অন্য কোনো পদার্থকে বা আয়নীয় যৌগকে দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। কিন্তু জলের থেকে H2O2 ডাইপোল মোমেন্ট বেশি, জলের থেকে কার H2O2 ডাইপোল মোমেন্ট বেশি, সেজন্য বলা যেতে পারে কি জলের থেকে H2O2 উত্তম দ্রাবক রূপে কাজ করার কথা ছিল, কিন্তু দেখা যায় কি জলের থেকে H2O2 উত্তম দ্রাবক রূপে কাজ করে না। তো এর কারণ কি সেটা জানতে চেয়েছে। বলেছে যে H2O2 এর দ্বিমেরু ভ্রমকের মান কত 2.1 ডিভাই, কিন্তু তার থেকে জলের দ্বিমেরু ভ্রমক মান কম, তবুও জল কেন উত্তম দ্রাবক। এখানে অপশান এতে কি বলেছে এর দ্বিমেরু ভ্রমক কম হয়, এটা তো কি ভুল, কারণ এটা হচ্ছে না, দেখতেই পাচ্ছ। অপশান বি বলেছে এটি কম ক্ষয়কারী। অপশান সি বলেছে কি রাসায়নিক বিক্রিয়ায় H2O2 আয়নিত হয়। অপশান বি কি বলেছে, অপশান বি বলেছে এটি কম ক্ষয়কারী, এটাও হবে না। অপশান সি কি বলেছে রাসায়নিক বিক্রিয়ায় H2O আয়নিত হয়, মানে রাসায়নিক বিক্রিয়ায় জল আয়নিত হয়ে যায় বলে এটা হয় না রাসায়নিক বিক্রিয়ায়। অপশান ডি কি বলেছে দেখো, এটা হবে না। অপশান ডি বলেছে রাসায়নিক বিক্রিয়ায় H2O2 বিয়োজিত হয়। আর রাসায়নিক বিক্রিয়ায় যে জল আমরা H2O2 কি দেখলাম উত্তম H2O2 ডাইপোল মোমেন্ট বেশি, কিন্তু যখন রাসায়নিক বিক্রিয়া করবো বা H2O2 মধ্যে অন্য কোনো পদার্থ দিয়ে দ্রবীভূত করার চেষ্টা করব, তখন H2O2 নিজে কী হয়ে যায়, নিজেই ভেঙে যাবে, নিজে ভেঙে গিয়ে H2O আর O2 তৈরি করবে, নিজে ভেঙে গিয়ে কী করবে H2O আর O2 তৈরি করে ফেলবে। সেজন্য কী হবে না H2O2 উত্তম দ্রাবক রূপে কাজ করবে না। এটা হলো 29। নেক্সট কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নোক্ত কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। এটা হবে অপশান এ নম্বর উত্তর, H2O2 জারক ও বিজারক উভয় রূপে কাজ করতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 31 বলেছে H2O2 এর গঠন কোনটি। এখানে যে 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে H2O2 এর গঠন কোনটি। আমরা সকলে জানি H2O2 এর গঠন কোনটা, না ফোল্ডেড বইয়ের মতো। ফোল্ডেড বই, যদি বই আমরা অর্ধ খুলে রাখি এরকম লাগবে, সেটা হচ্ছে H2O2 এর গঠন, অর্থাৎ অর্ধেক এর মতো ফোল্ডেড বই। হ্যাঁ, এরকম গঠন হয়, এরকম একটা গঠন H2O2 এর, সেটা হচ্ছে অপশান সিতে আছে। নেক্সট কোশ্চেন নম্বর 32 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, 32 নম্বর কোশ্চেন বলেছে H2O জলের বন্ধন কোণ অ্যাকশনাইড বন্ধন কোণ এবং H2O2 এর H ও H বন্ধন কোণের মান কত। মানে এই বন্ধন কোণটার মান কত জানছি, H ও H বন্ধন কোণের মান কত, এই কোণটার মান কত, এই কোণটার মান কত হয়। এবং জলের ক্ষেত্রে বন্ধন কোণ, জলের ক্ষেত্রে H2 এর ক্ষেত্রে ও H এই যে বন্ধন কোণটার মান কত হয়, এই বন্ধন কোণের মান হয় 104.5 ডিগ্রি। আমরা সকলে জানি 104.5 ডিগ্রি হয়। এটা আমরা কোন চ্যাপ্টারে দেখেছিলাম, এটা আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে বারবার দেখেছিলাম। জলের বন্ধন কোণ কত 104 ডিগ্রি 5 মিনিট। আর হাইড্রোজেন পারঅক্সাইডের H বন্ধন কোণের মান কত হয় না 94 ডিগ্রি, 94.8 ডিগ্রি। তো উত্তর কত আসলে আমাদের, উত্তর হলো 104.5 ডিগ্রি এবং 94 ডিগ্রি, 94.8 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 33 নম্বর প্রশ্নে কী দিয়েছে, 33 নম্বর বলেছে H2O এর গঠন কী। H2O এর গঠন কি, অপশান এতে বলেছে সমতলীয় বা চতুস্থলকীয়, অপশান বিতে বলেছে অসমতলীয়, অপশান সিতে বলেছে ত্রিকোণীয়, আর অপশান ডিতে বলেছে সরল রৈখিক। তার মধ্যে এর মধ্যে H2O এর গঠন কোনটা, H2O এর গঠন হচ্ছে অপশান বি অসমতলীয়। সমতলীয় হচ্ছে কার গঠন, H2O এর গঠন। এই গঠন আমরা দেখলাম কেমন গঠন, এরকম ফোল্ডেড বইয়ের মতো, যেখানে এই দুটো জিনিস, এই দুটো একই তলে থাকে, এটা থাকে নিচের তলে, এটা থাকে উপরের তলে, সেজন্য এটি কি অসমতুল্য গঠন। নেক্সট কোশ্চেন নম্বর 34 নম্বর কোশ্চেন দেখো, 34 নম্বর কোশ্চেনে বলেছে যে প্রদত্ত যৌগের মধ্যে কোনটি পারক্সাইড। প্রদত্ত যৌগের মধ্যে পারক্সাইড হচ্ছে BaO2, বেরিয়াম হচ্ছে পারক্সাইড। হ্যাঁ, KO2 কি, KO2 হচ্ছে সুপার অক্সাইড, NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং MnO2 হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এটা হচ্ছে সুপার অক্সাইড, এটা কি সুপার অক্সাইড, আর এটা হচ্ছে পারক্সাইড। এটা হচ্ছে উত্তর আমাদের অপশান সি। নেক্সট এবং শেষ কোশ্চেন কি হচ্ছে 35 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে রকেটে জ্বালানি রূপে ব্যবহৃত H2O2 এর গাঢ়ত্ব কত। রকেটে জ্বালানি রূপে ব্যবহৃত হাইড্রোজেন পারঅক্সাইডের গাঢ়ত্ব কত হয়
90% ঘনত্ব হয়। এই হলো শেষ কোশ্চেন। আর একটা পার্টের ভিডিও করানো হবে, যেটা পরবর্তীতে আপলোড করা হবে। যারা আমার চ্যানেল ফলো করে আসছো তাদের বলবো তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি মাত্রায় শেয়ার করো। থ্যাংক ইউ, এবং শেয়ার করার জন্য অগ্রিম ধন্যবাদ। থ্যাংক ইউ।